কর্মী সমর্থক। নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে বিএনপি। এখন পর্যন্ত 127 আসনে বিজয়ী ধানের শীষ, 38টিতে 11 দলীয় ঐক্য। নির্বাচনে নিরঙ্কুশ জয়, সরকার গঠনের আশা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দেশের মানুষের যে কোনো রায় মেনে নেয়ার ঘোষণা জামাত আমিরের। এবং কোনো পাতানো নির্বাচন হয়নি, কেন্দ্র দখলের ইতিহাস ভুলিয়ে দেওয়ার দাবি সিইসি। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি এবং তাদের মিত্ররা। এখন পর্যন্ত 127 আসনে বিজয়ী ধানের শীষ, 38 আসন পেয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলছে ভোট গণনা। আসছে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল। এর মধ্যে ঢাকা 17 এবং বগুড়া ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ উল্লাসে মেতেছেন কর্মী সমর্থকরা। এখনো বিভিন্ন আসনে ভোট গণনা চলছে, সেখানে ভিড় করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। কলেজ রয়েছে, সেই মহিলা কলেজের মোট 3টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, আর আরো 2টি কেন্দ্র রয়েছে। এই দুটি যে উৎসব মিছিল করছে বিএনপি, আরো 2টি কেন্দ্র রয়েছে, সেই আরো 2টি কেন্দ্রের ফলাফল কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী যেন করতে পারেন, সেই বিজয়ের জন্যই কিন্তু অপেক্ষায় আছেন। কলেজ রয়েছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণের পর চলছে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন কেন্দ্রে আছেন আমাদের সহকর্মীরা, তারা তাদের সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখছেন যে নির্বাচন কমিশন যে প্রতিটি আসনের যতগুলো কেন্দ্রের ফলাফল আসছে সেগুলি আসলে জানাচ্ছে এবং ঘোষণা করছেন। তবে আমরা এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন কোনো আসনের পূর্ণাঙ্গ ফলাফল জানাতে পারেনি। হয়তো অর্ধেক জানিয়েছে, কোনোটার কম সংখ্যক, কোনোটার বেশি সংখ্যক জানিয়েছে এখন পর্যন্ত। তবে তাদের হাতে পাওয়া মাত্রই তারা সেই ফলাফলটি জানিয়ে দিচ্ছে এবং ঘোষণা করছে। কমিশন আশা করছে যে হয়তো আরও ঘন্টা খানিকের মধ্যেই হয়তো কিছু কিছু আসনের পূর্ণাঙ্গ ফল হাতে তারা পাবে। তবে এভাবে যেহেতু একটু ধীর গতিতে তারা ফলাফল ঘোষণা করার চেষ্টা করছেন, অর্থাৎ তারা আগে থেকেই কিন্তু বলেছিলেন যে স্বচ্ছতা, ভোটের স্বচ্ছতার জন্য যাতে করে কোনো ধরনের অনিয়ম না হয়, কোনো ধরনের কারচুপির অভিযোগ না ওঠে, অথবা অসতর্কতা বশত যাতে করে কেউ কোনো ধরনের ফলাফলের উপর হস্তক্ষেপ না করতে পারে, সব কিছু বিবেচনা করেই তারা মূলত ফলাফলটি ঘোষণা করবেন। যেহেতু একই সাথে জাতীয় সংসদ নির্বাচন আছে গণভোট এবং সাথে যোগ হয়েছে পোস্টাল ব্যালট, অর্থাৎ 3টি ফলাফল গণনার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে এবং একই সাথে একত্রিত করতেও কিন্তু সময় নিচ্ছে, যার কারণে নির্বাচন কমিশনের কাছে ফলাফল হাতে পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তাই ধীর গতিতে আগাচ্ছে নির্বাচন কমিশনও। এভাবে যদি আসলে ফলাফল ঘোষণা করতে থাকে নির্বাচন কমিশন, কেন্দ্রের ফলাফলগুলো হয়তো
রাত বড় হয়ে আগামীকাল দুপুর নাগাদও গড়াতে পারে বলে কমিশন মনে করছে। তবে এর আগে আমরা দেখেছি যে কমিশন বলেছে যে 13 তারিখের দুপুর বা বিকেলের মধ্যে হয়তো ফলাফল চূড়ান্ত যে বেসরকারি ফলাফল সেটি ঘোষণা করতে পারবে। আমরা ইতিমধ্যে অনেকখানে দেখেছি, বিশেষ করে আমাদের সারা দেশের যে সহকর্মীরা আছে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে পূর্ণাঙ্গ ফলাফল পৌঁছে দিয়েছেন অফিসগুলোতে কিছু কিছু আসনের। এবং এখানে যদি আমরা দেখি ওই ফলাফলগুলোর ভিত্তিতে দেখি সেক্ষেত্রে কিন্তু ধানের শীষ এগিয়ে আছে এবং তারপরে 11 দলীয় যে জোট সেই জোট আছে দ্বিতীয় অবস্থানে। আমরা নির্বাচন কমিশন শুরু থেকে বলছিল যে তারা একটি সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায়। এই উদ্যোগে তারা শুরু থেকে কাজ করছিল। বিশেষ করে আমরা যদি একই সাথে বলতে থাকি যে তারা যে সংস্কার কমিশন প্রথম যে গঠন হয়েছিল সেখানে কিন্তু কিছু সংস্কার, কিছু নির্বাচন কমিশনের আইনের প্রস্তাব এবং একই সাথে কিভাবে কোন নিয়মগুলো হতে পারে, কোন নিয়মে ভোট হতে পারে, কি কি থাকতে পারে, সবগুলো প্রস্তাবনা, এরকম প্রায় 127টি প্রস্তাবনা দিয়েছিল নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন যেহেতু একটি স্বাধীন প্রতিষ্ঠান, সেই জায়গায় কিন্তু সমস্ত প্রস্তাবনাগুলো তারা আমলে নেয়নি। বিশেষ করে যেখানে মনে হয়েছিল যে তাদের ক্ষমতা কিছুটা কমে যাবে সেই জায়গায় কিন্তু তারা প্রতিবাদও করেছে এবং কিছু কিছু জায়গায় হাত দিয়েছিল। তারা আইনের অনেক জায়গাগুলো পরিবর্তন করেছে। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট কেন্দ্র, পূর্ণাঙ্গ একটি আসনের যে ভোট বন্ধ করার ক্ষমতা ছিল রিটার্নিং অফিসারের, সেই ক্ষমতা কিন্তু অপসারণ করা হয়েছিল। তারা পুনরায় সেই ক্ষমতা আবারও নিয়ে এসেছে আইনের মাধ্যমে, যে কোনো কারণে যদি একটি আসনের ভোট বন্ধ করে দিতে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেটি পারবে, অর্থাৎ রিটার্নিং অফিসার সেই ক্ষমতা তার হাতে রেখেছে। একই সাথে এইরকম নানা বিষয়গুলোতে বিশেষ করে কমিশনের প্রতি যে আস্থা হারিয়েছিল, বিশেষ করে ভোটাররা যে ভোটের প্রতি অনাস্থার সৃষ্টি হয়েছিল এবং কমিশনের প্রতি যে একটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় কমিশন আস্থা ফেরানোর চেষ্টা করেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে একসাথে করার চেষ্টা করেছে। তারা এবার আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দল এবং প্রতি প্রার্থীর কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছিল যাতে করে তারা আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি না ঘটে এবং বাংলাদেশের রাজনীতির যে একটা সাংস্কৃতিক পরিবর্তন, সেই পরিবর্তনের চেষ্টা করেছিল। একই সাথে তারা যে এক আসনের সকল প্রার্থীদের ইস্তেহার ঘোষণার, একই মঞ্চে ইস্তেহার ঘোষণার উদ্যোগ নিয়েছিল নির্বাচন কমিশন। সেটি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকেই করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সারাদিন ভোট গ্রহণের সময়। সেই সময়টাতে কিন্তু ওই যে এমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি যে ক্ষেত্রে কোনো কেন্দ্র বন্ধ করতে হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ এখান থেকে বলাই যায় যে কিছুটা হলেও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশেই ভোট হয়েছে। ভোটাররা যেহেতু এসেছে, ভোটের কমিশন বলছে এই পার্সেন্টেজ হয়তো 70 ছুঁই হয়ে যেতে পারে, এই ধরনের মন্তব্য করছে কমিশন। তো এই ছিল নির্বাচন কমিশনের সবশেষ তথ্য। আমার কাছে আরেক সহকর্মী আছে আমাদের গুলশানে, আহমেদ সালেহীন। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আপনারা জানেন যে আমরা কিন্তু সকাল থেকে এই কার্যালয়ের সামনেই অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতি আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম। বিএনপি চেয়ারম্যান এখন ইতিমধ্যে তারেক রহমান তিনি কিন্তু ভিতরে রয়েছেন কার্যালয়ের ভিতরে এবং তিনি নির্বাচন পর্যবেক্ষণ করছেন, নির্বাচনের যে ফলাফল তিনি সেটি পর্যবেক্ষণ করছেন। সারা দেশ থেকে যে প্রাপ্ত তথ্য আসছে সেই তথ্যগুলো তিনি পর্যবেক্ষণ করছেন এবং পরিচালনার বিষয়ে যে কার্যক্রমগুলি রয়েছে সেইগুলি তিনি কিন্তু অবস্থান করছেন ভিতরে এবং সেই কার্যক্রম যে পরিচালনা তিনি করছেন ভিতর থেকে। এবং বাইরে কিন্তু ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক মানুষ তারাও কিন্তু এসেছেন। অর্থাৎ বিএনপির যে তাদের যে খবর আসছে অনানুষ্ঠানিকভাবে, যে খবরে বিএনপি বেশ কিছু আসনে এগিয়ে আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে এবং সেই কারণে মূলত তারা আসলে এখানে এসে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বইছে। এই মুহূর্তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যে কারণ হচ্ছে যে তারা বেশ কিছু আসনে তারা এগিয়ে আছে বলে তারা বলছেন দল থেকে। এবং আমরা কিন্তু নির্বাচন কমিশনের তথ্য মতো কিন্তু আমরা জানতে পেরেছি বেশ কিছু আসনে বিএনপি কিন্তু অনেক দূর এগিয়ে আছে, যে কারণে আসলে তারা এই উচ্ছ্বাস প্রকাশ করতে গুলশান কার্যালয়ের সামনে ভিড় করছেন। রাত 1টা বাজে, 1টা 10 বাজে, যেখানে
সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, ধানের শীষ প্রতীক নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পেরেছি যে শিশুরাও কিন্তু এখানে এসেছে, যারা রাতভর অপেক্ষা করছেন এই বিজয় উল্লাসে তারা সামিল হওয়ার জন্য, যেখানে বিএনপির আর অনানুষ্ঠানিকভাবে তারা বলছেন যে তারা সরকার গঠনের জন্য প্রাপ্ত যে আসন তার থেকে অনেক বেশি তারা পেয়েছেন এবং তারা খুব শীঘ্রই সরকার গঠনের দিকে এগোবেন এবং শপথ নেওয়ার পথে তারা এগিয়ে গেছেন, সেই বিষয়ে কিন্তু বলছেন। এখানে কিন্তু শুধু দেশের নয়, দেশের বাইরে থেকে প্রবাসী যেসব বিএনপি নেতার কর্মী যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক দল, যুব দলের, তারাও আজকে কিন্তু এই কার্যালয়ের সামনে তারা এসেছেন। এই আজকের এই ভোটের উৎসব যেটি হয়েছে সারাদিন ব্যাপী, সেই দিনব্যাপী সেই উৎসবের যে পরিসমাপ্তি ঘটবে ফলাফলের মধ্যে দিয়ে, বিজয়ী এবং পরাজিতের মধ্যে দিয়ে তারা আসলে এর মধ্য দিয়ে তাদের ফলাফল নির্ধারণ হবে এবং তারা সেই ফলাফলগুলি নিয়েই আসলে ঘরে ফিরবেন সেই প্রত্যাশা করছেন। একই সঙ্গে তারা দেশ গঠনের জন্য যেসব বিষয় পরিকল্পনা আগের থেকে করেছিলেন, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বেশ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং পরিকল্পনা করছেন, কাজ করছেন। আমরা জেনেছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজকে সকালে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বেরিয়ে গণমাধ্যমকে বলেছিলেন যে তারা আশাবাদী জয়ের ব্যাপারে এবং সেই আশাবাদ আসলে অনেকটাই তারা এগিয়ে গেছেন সরকার গঠনের দিকে, তারা আসলে এগোচ্ছেন। আমরা প্রাপ্ত ভোট বা অনানুষ্ঠানিক ভোটের ফলাফলে কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপি শুধু সরকার গঠনের জন্যই না, যেই অনেক বেশি আসনে তারাও কিন্তু এগিয়ে আছে। অনানুষ্ঠানিকভাবে বিএনপি নেতাকর্মীরা কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে এবং গুলশান অফিস থেকেও কিন্তু ভিতর থেকে আমরা খবর পাচ্ছিলাম। সেই বিষয়ে কিন্তু বলতেই হয়। তারেক রহমান যেটা সকালে বলেছিলেন ভোট কেন্দ্রে ভোট প্রদানের শেষে তিনি বলেছিলেন যে তার প্রধান কাজ হবে সরকার গঠনের পর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই বেশ কিছুদিন যাবৎ যে অবনতির দিকে গিয়েছিল সেই বিষয়কে তিনি কঠোর হস্তে সেই বিষয়ে পদক্ষেপ নেবেন, সেই বিষয়গুলো কিন্তু তিনি বলেছিলেন। একই সঙ্গে তার যে ইশতেহারে তিনি যে ইশতেহার দিয়েছিলেন, যে ইশতেহার বা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেও তারা আগাবেন, কাজ করবেন সরকার গঠনের পরপর, সেই বিষয়েও কিন্তু তারা বলছিলেন। আমরা এখানে দেখেছি বেশ কয়েকজন প্রার্থী আজকে বিজয়ের পর তারা কিন্তু এই কার্যালয়ে এসেছিলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গিয়েছেন এবং তারা বিজয়ের পর এখানে এসেছেন। আমরা দেখেছি ঢাকা ৬-এর ইশাক হোসেন তিনি এখানে এসেছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে এবং তারপর আমরা দেখেছি আমানুল্লাহ আমান যিনি এসেছিলেন ঢাকা ৩ আসনের যিনি প্রার্থী বিজয়ী হয়েছেন, তিনি এই আসনে এসেছিলেন বিএনপি তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য এবং আমরা দেখেছি দুঃখিত ঢাকা ২ আসনের প্রার্থী বিএনপির ধানের শীষের প্রার্থী আমানুল্লাহ আমান, তিনি এই কার্যালয়ে এসেছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। তারা কিন্তু আমানুল্লাহ আমান এবং ইশাক হোসেন বেরিয়ে গেছেন, কিন্তু আমানুল্লাহ আমান এখনও ভিতরে আছেন বলে আমরা জানতে পেরেছি এবং তার সঙ্গে কথা বলছেন এবং সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিএনপি অফিসে, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সেই তথ্যগুলি আসছে এবং সেই তথ্যগুলি নিয়ে বিশ্লেষণ করছেন। আমরা চেষ্টা করব বিএনপির যিনি বিজয়ী হয়েছেন চেষ্টা করব কথা বলার জন্য, বা আমরা চেষ্টা করছি বিএনপির ঢাকা ২-এর যিনি বিজয়ী প্রার্থী হয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমান ভাই, আপনাকে অভিনন্দন এবং আপনি ভালো আছেন, আপনার সাথে কথা বলবো, একটু আসেন। আমরা লাইভে আছি একটু সরে যান। আমরা কথা বলার চেষ্টা করব এবং আমরা সরাসরি সম্প্রচারে আছি। আমানুল্লাহ আমান যিনি এইমাত্র বিজয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়েছেন, দেখা করে বেরিয়ে এসছেন। আমরা তার অনুমতি নেওয়ার চেষ্টা করব এখানে। তিনি এখন আমাদের ক্যামেরার সামনে একটু আনার চেষ্টা করবো তার বক্তব্য নেওয়ার জন্য এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। জনাব আমানুল্লাহ আমান, আপনার তো বিজয় হয়েছেন, আপনি জয়ী হয়েছেন আপনার আসন থেকে, আপনার অনুভূতি প্রকাশ করবেন এবং কেন আজকে এই গুলশান কার্যালয়ে এখন এসেছেন, যদিও জানি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আপনি দেখা করতে এসেছিলেন। অভিনন্দন, আপনাদের ধন্যবাদ। আমি আসলে 1991 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই এবং 1991 সালে
নির্বাচিত হওয়ার পরে সেদিন 91 সালে আমি 32,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম। এর পরের বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার নির্বাচিত হয়েছিলাম 72,000 ভোটের ব্যবধানে। চতুর্থবার নির্বাচিত হয়েছিলাম 82,000 ভোটের ব্যবধানে। এবার নির্বাচিত হয়েছি আল্লাহর রহমতে 84,000 ভোটের ব্যবধানে। তো আল্লাহর অশেষ রহমত, এবার 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ তথা ঢাকা 2, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া, এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ, মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা জানেন আমি 1991 সালে নির্বাচিত হওয়ার পর আমার যে ওয়াদা ছিল জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, ইটাভাড়া ব্রিজ সহ ঢাকার 2 আসনে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ ব্যাপক উন্নয়ন করেছিলাম, যারই ফলশ্রুতিতে আমি নির্বাচিত হয়েছিলাম। আজকে আবার আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকে ছেয়ে গিয়েছে, সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল। সেগুলি থেকে পরিত্রাণের জন্যে, জনগণকে সেখান থেকে মুক্তির জন্যে আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব, তাদের পরামর্শ নিয়ে আমি। আমান ভাই, আমরা সরাসরি সম্প্রচার রয়েছে, আপনাকে একটু বলবেন যে সেটা হচ্ছে যে আপনি তো বিজয়ের পরে, জয় লাভ করার পরে আপনি সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তিনি কি বার্তা দিয়েছেন এবং তিনি কি কোনো নির্দেশনা দিয়েছেন কিনা আপনাদেরকে? আপনারা জানেন 1991 সালে যখন আমি প্রথম নির্বাচিত হই, আমি কেরানীগঞ্জ থেকে সরাসরি এসেছিলাম তৎকালীন আমার নেত্রী সাবেক 3বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে সরাসরি কেরানীগঞ্জে। দ্বিতীয়বার যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা হই তখনও আমি সরাসরি দেখা করতে এসেছিলাম কেরানীগঞ্জ থেকে। আবার তৃতীয়বার যখন নির্বাচিত হই তখনও আমি সেই ঢাকা 2 আসন থেকে এলাকা থেকে সরাসরি নেত্রীর সাথে দেখা করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আজকেও আমি নির্বাচিত হয়ে ফলাফল পেয়ে সরাসরি আজকে চেয়ারম্যানের কার্যালয়ে এসেছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করতে। তিনি কি নির্দেশনা দিয়েছেন? তিনি যে বলেছেন যে জনগণের যেমন কাজ করেছেন, আজকে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, আজকে বিএনপির প্রতি জনগণের সমর্থন এটাই প্রমাণ করেছে। এবং আমি যে 84,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে পথ চলার সকল কার্যক্রম তিনি তার নির্দেশনা অনুযায়ী আমরা চলব এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। এবং আমি একটা কথা বলেছি যে আগে যেমন উন্নয়ন হয়েছে ঠিক তেমনিভাবে আজকে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেভাবেই ঢাকা 2 আসন উন্নয়ন হবে ইনশাল্লাহ। সারা দেশব্যাপী উন্নয়ন হবে, নতুন করে খাল খনন হবে, নতুন করে যেমন জিয়াউর রহমানের সময় একসময় দেখা গিয়েছে 72 থেকে 75 যে খাদ্য আমদানি করা হতো, জিয়াউর রহমান ক্ষমতা আসার পর খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে খাদ্য দ্বিগুণ উৎপাদন করেছিলেন। ঠিক আপনার নেতৃত্ব এভাবে আমি বলেছি বিএনপি চেয়ারম্যানকে ইনশাল্লাহ আগামী দিনে খাল খননের মাধ্যমে এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে এবং বাংলাদেশ থেকে আবার চাল রপ্তানি হবে ইনশাআল্লাহ। আমান ভাই, আপনি তো বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং আপনি বলবেন যে আসলে আমরা জানতে পারছিলাম যে বেশ কিছু আসনে আপনারা জয়লাভ করছেন, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 আসন আপনারা পেয়েছেন। আপনারা সুনির্দিষ্টভাবে বলতে পারবেন যে কত আসনে আপনারা জয়লাভ করেছেন এবং সেটা নিশ্চিতভাবে জানতে চাচ্ছিলাম আমরা। আসলে এখনো ফলাফলগুলি প্রক্রিয়াধীন, তবে সরকার গঠন করার মতো পরিস্থিতি ইনশাল্লাহ সৃষ্টি হয়েছে এবং জনগণ সেই সমর্থন বিএনপিকে দিয়েছে। কিন্তু হাসছে, এটা আমাদের বড় বিজয়। আজকের এই বিজয় 17 বছর আন্দোলন সংগ্রামের বিজয়, জনগণের ভোটাধিকারের বিজয় এবং দীর্ঘ 18 বছর তিনি যে নির্বাসনে ছিলেন
এবং তিনি যখন বাংলাদেশে আসলেন, পদার্পণ করলেন, বাংলাদেশের মাটি পাড়া দিলেন এবং সেই মাটিতে পাড়া দিয়ে দেখেছেন তিনি বাংলাদেশের কোটি জনতা তাকে বরণ করে নিয়েছেন এবং বাংলাদেশের জনগণের যে ভালোবাসা সেটা তিনি অর্জন করেছেন। সেই ভালোবাসার ফলশ্রুতি আজ চেয়ারম্যান হিসাবে আজকে তিনি বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, এবং এই বাংলাদেশকে আগামী দিনে সমুন্নত রাখবেন এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিস্থিতি সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ আমানুল্লাহ আমান, আপনাকে অভিনন্দন, আবারও আপনি বিজয় লাভ করেছেন দেখে। আপনি শুনতে পাচ্ছিলেন যে বিএনপির ঢাকা 2 আসনের আমানুল্লাহ আমান যিনি বিজয়ী হয়েছিলেন, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে তারা সরকার গঠন করে যে তাদের যে পরিকল্পনা আছে সেগুলি বাস্তবায়ন করবেন। তো এই মুহূর্তে আমরা যাব চট্টগ্রামে, যেখানে রয়েছেন আমাদের শফিকুল, সেখানে আমরা যাব সেই নির্বাচনের ফলাফলের সবশেষ খবর জানার জন্য। সবকটির আসনের ফলাফল মোটামুটিভাবে আমাদের হাতে এসেছে, তবে সেখান থেকেই যেই ফলাফলে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 14টি বিএনপি নেতৃত্ব যে দল সেই দলই পেয়েছে এবং 11 দলের 2টি আসন পেয়েছে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম 15 এবং চট্টগ্রাম 16 এবং চট্টগ্রাম 14 নিয়ে অনেক নাটকীয়তা এতক্ষণ ধরে আমরা দেখছিলাম। আসলে একবার ধানের শীষের প্রার্থী জিতে যাচ্ছে, আর একবার এলডিপির প্রার্থী ওমর ফারুক জিতে যাচ্ছিল। অবশেষে কিন্তু সেই ঘোষণা কিছুক্ষণ আগে কিন্তু এই জেলা প্রশাসনের থেকে সেই রিটার্নিং কর্মকর্তা সেই ঘোষণা দিয়েছেন। সেখানে কিন্তু প্রায় 1026 ভোটে কিন্তু ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিনকে জয়ী ঘোষণা করা হয়েছে। এবং এছাড়া আরেকটি আসন বলা যায় যেটি আসলে চট্টগ্রাম 16 জামাত ইসলামের ঘাঁটি বলা হয়ে থাকে, সেখানে কিন্তু জামাত ইসলাম এবারে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে জিতেছে। আরেকটি 7000 ভোটের ব্যবধানে জিতেছে আরেকটি আসন, সেটি হচ্ছে চট্টগ্রাম 16 বাঁশখালী আসন, সেখানে কিন্তু জামাত জিতে। আর অন্য যে 14টি আসন রয়েছে সেগুলোতেই কিন্তু জয়ী হয়েছেন বিএনপির নেতৃত্বাধীন দল। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় সারাক্ষণ এই ফল ঘোষণা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আজকে সারা দিন কিন্তু আমরা বিভিন্ন মাঠে ঘুরেছিলাম এবং বিভিন্ন মাঠে ঘুরে যেটি পর্যবেক্ষণ করেছি, বড় ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আনোয়ারা, সাতকানে সহ বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এর পর থেকে কিন্তু চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের বিভাগীয় কার্যালয় এবং যে জেলা প্রশাসন যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ফলাফল ঘোষণার প্রস্তুতি শুরু হয় সন্ধ্যার পর থেকে। এখনো পর্যন্ত সেই ফলাফল কিছুক্ষণ পর যে কেন্দ্রগুলো ফলাফল দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার যে ঘোষণা যে কোনো আসনে কিন্তু একেবারে ঘোষণা করে, কিন্তু চট্টগ্রাম 14 আসনের যে ফলাফল পুরোপুরি কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করেছেন। তো চট্টগ্রামের এই যে বিএনপির ঘাঁটি বলা হয়ে থাকে চট্টগ্রামকে, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম 9 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন, সেই আসনে কিন্তু বিএনপির প্রার্থী আবু সুফিয়ান সেখানে জিতেছে। এবং উত্তর চট্টগ্রামের যে সবকটি আসন কিন্তু বিএনপির তাদের যে দুর্গ ছিল সেখানে তারা ধরে রাখতে পেরেছে এবং শহরের যে আসনগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিএনপি আগের মতো সে সবকটি আসনে জয়ী হয়েছে। এবং যে চট্টগ্রামে যে দক্ষিণের যে 2টি আসন তারা জামাত ইসলাম পেয়েছে এবং আরেকটি এলডিপির সাথে কিন্তু অনেক নাটকীয়তার পর কিন্তু সেখানে ধানের শীষের প্রার্থীকে সেখানে জয়ী হয়েছেন 1026 ভোটে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় আসলে আরও বেশ কিছু আসনের এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, যদিও আমরা বিভিন্ন তথ্য থেকে নির্ভরযোগ্য তথ্য সেগুলো পেয়ে যাচ্ছে। মোট ফলাফলগুলো আমরা সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছিলাম বিভিন্ন সময় সেই ফলাফলগুলো। কিছুক্ষণ পর কিন্তু জেলা প্রশাসক এসে কিন্তু রিটার্নিং কর্মকর্তা এসে কিন্তু সে ফলাফলগুলো ঘোষণা করছেন। হয়তো তারা বলছেন যে আসলে সবকটি ফলাফল ঘোষণা, সবকটি 16 আসনের ফলাফল ঘোষণা করার পরে কিন্তু তারা কিন্তু এইটি সমাপ্তি ঘোষণা করবেন বলে তারা জানিয়েছেন। এর পাশাপাশি আমরা যে হা ভোট এবং না ভোটের প্রতিও কিন্তু মানুষের আগ্রহ আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন কেন্দ্রে সে হা ভোট এবং না ভোটও কিন্তু তারা ঘোষণা করছেন। আসলে
নির্বাচনের, এবং পাশাপাশি পোস্টাল ব্যালট অর্থাৎ যারা বিদেশে রয়েছে সেখান থেকে যারা ভোট দিচ্ছে তাদের ভোটেও কিন্তু তাদের ভোটগুলো কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এই যে জেলা প্রশাসন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখানে 10টি আসনের ফলাফল এখান থেকে ঘোষণা করা হচ্ছে। আর যে 5টি আসনের বিভাগীয় কার্যালয় থেকে কিন্তু যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখান থেকে ঘোষণা করা হচ্ছে। তো চট্টগ্রামে যে 16টি আসন সেটিকে এক কথা বলা যায়, সেখানে 5 থেকে 6টি আসনে আসলে 11 দলীয় জোটে পাওয়ার কথা ছিল, সেরকমই কিন্তু আগে থেকে ধারণা করা হচ্ছিল। কিন্তু সব শেষে এসে আমরা যেটা এখন পর্যন্ত জানতে পারলাম যে 2টি আসনে কিন্তু জয়ী হয়েছে জামাত ইসলাম, এবং অন্য যে 14টি আসন রয়েছে সেখানে কিন্তু জয়ী হয়েছে বিএনপির নেতৃত্বাধীন। এবং আরেকটি বিষয়, এরকম ঘোষণার পর ফলাফল ঘোষণার পরে কিন্তু বিভিন্ন বিজয় উল্লাস কিন্তু করা হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিজয় উল্লাসে না করার জন্য কিন্তু বিভিন্ন দল থেকে কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সেজন্য কি সেটি বিজয় উল্লাস না করার জন্য কিন্তু বলা হয়। তো সবকিছু মিলিয়ে বলা যায় আসলে চট্টগ্রামের যে সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরছিলাম, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর সব জায়গায় কিন্তু আমরা ঘুরে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলাম। কিন্তু বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি হচ্ছে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি চট্টগ্রামের 16টি আসনে। একেবারে শান্তিপূর্ণভাবে ভোট বরাবর শেষ হয়েছে। তো আমরা এই ছিল আমার সর্বশেষ তথ্য। এখন ফিরে যাচ্ছি জাতীয় সংসদ ভবনের সামনে। সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে ভোটের ফলাফল ঘোষণার সর্বশেষ খবর জানাচ্ছিলেন। এদিকে ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন কমিটির মুখপাত্র মাহদিয়া আমিন। তিনি বলেছেন, প্রাপ্ত ভোটের হিসেবে সরকার গঠনের জন্য আত্মবিশ্বাসী বিএনপি। আমরা সেই বক্তব্যটি শুনে আসব। আমাদের নেতা জনাব তারেক রহমান তার 2টি নির্বাচনী আসন বগুড়া 6 এবং ঢাকা 17তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আরও অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে। যদি উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা 8, ঢাকা 11, ঢাকা 13, ঢাকা 16 সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হচ্ছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আর ফিরে যেতে চান না বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে চূড়ান্তভাবে নিশ্চিত না হয়ে কোনো বিষয়ে অভিযোগ করাটা সমীচীন নয়। আমরা যতদূর জানতে পেরেছি
সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি হয় না। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের আয়োজন নির্বাচনের সময় ছিল আমার কাছে। এরপর দেখবেন ভোটকাস্ট। দর্শক, ফিরে আসলাম ভোটকাস্ট অনুষ্ঠানে। আমিনুল ভাই আপনার কাছে ছিলাম, তো একটু কাফি ভাইয়ের কাছে যাচ্ছি। কাফি ভাই, ভাইয়া ইয়েস ভোট জিতে যাচ্ছে? হ্যাঁ ভোট, হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে কি মনে হচ্ছে? কনফার্ম, হ্যাঁ ভোট কনফার্ম। এই বিষয় নিয়ে আপনার কথা আছে, আপনি বলছিলেন যে এটা নিয়ে কথা বলবেন আপনি। তো হ্যাঁ ভোট নিয়ে কি ভাবলেন, মানে কি মনে হলো? এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যেই মূল একটা কাঠামো বা জুলাই জিতলো এর মাধ্যমে? নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে হ্যাঁ ভোট জিতলো। এবং কিছুটা বলা যায় যে আপনার হাদি ভাইয়ের যে রাজনৈতিক একটা লড়াই সেটাও জিতলো, গণমানুষের লড়াই, জুলাই আগস্ট আন্দোলনের লড়াই, এটা আসলে বিপুল ব্যবধানে জিতছে একদম নিঃসন্দেহে। মানুষ এটাকে সাপোর্ট, কিন্তু যারা না দিল তারাও তো আসলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কাউকে না কাউকে ভোট দিয়েছিল। তা আমার আমিনুল ভাইয়ের কাছে প্রশ্ন যে না আসলে কারা দিল? ভাই দেখেন, না মানে আমরা জানি কয়েকটা বড় দলের সেখানে তারা কিন্তু দোদুল্যমান অবস্থায় ছিল যে হ্যাঁতে ভোট দিবে নাকি নাতে ভোট দিবে। সুতরাং সেই জায়গা থেকে তো কিছু ভোট নাতে তারা দিয়েছে এবং আমরা এগুলো শুনতে পেয়েছি। সুতরাং এটা একটা কনফিউশন ছিল। আর অবশ্যই অন্যান্য আবার ধরেন যারা যারা পতিত শক্তি তাদেরও তো কেউ কেউ ভোট দিয়েছে, তাদের তো ভোটাধিকার আছে, তারা তো ভোট দিয়েছে। সুতরাং তারা কেউ নাতে ভোট দিয়েছে, কিন্তু হ্যাঁ তো জয়যুক্ত হবে বলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই হ্যাঁ জয়যুক্ত হবে বলে আমরা ধারণা করছি। সুতরাং সেই দিক থেকে তো আমার মনে হয় যে ওই না কারা দিয়েছে ওটা চিন্তা না করে বরং জুলাই জিতছে। এবং আমরা এই যে সংস্কারের কথা এবং নতুন আমাদের ধারা রাজনীতির যে ব্যাপারটা, সেটা আমাদের মনে হয় এই হ্যাঁ ভোটটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার বিভিন্ন কারণে। প্রথমটা হচ্ছে এই যে দেখেন আমাদের যে প্রপোর্শনের যে ব্যাপারটা, সেটা অনুযায়ী উচ্চ কক্ষ আমাদের কিন্তু এখন নিম্ন কক্ষে 300, যেটা ভোট হচ্ছে সরাসরি, এবং উচ্চ কক্ষে 100 সিট হবে। এবং এখানে কিন্তু একটা অনেক বড় ব্যাপার থাকবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আসন সংখ্যা যত হোক দুটো দলের মধ্যে, কিন্তু ভোটের প্রপোর্শন কিন্তু খুব যে বেশি ফারাক হবে তা না। সেখানে কিন্তু একটা বড় একটা দেখা যাবে কাছাকাছি আসন পাচ্ছে। যারাই বিরোধী দল হবে তাদের একটা ভালো একটা ভয়েস থাকবে এবং তারা আসলে এখানে কথা বলার একটা সুযোগ পাবে। সুতরাং জুলাইয়ের এই যে মানে হ্যাঁ ভোটটা, সেটা কিন্তু আরো অনেক নানাভাবে আমাদেরকে আসলে মানে আরো বেশি এম্পাওয়ার্ড করবে, আমাদেরকে বলতে আমরা সাধারণ নাগরিকদেরকে আরো এম্পাওয়ার্ড। সুতরাং আচ্ছা কাবি ভাই, আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে কাবি ভাই, এই যে ভোট এখনো অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই উৎসব করা শুরু করে দিয়েছে। আসলে হচ্ছেটা কি, মানে কি মনে হচ্ছে, মানে আসলে কাকে বিশ্বাস করব? মানে মেইন স্ট্রিম মিডিয়ায় এক ধরনের রেজাল্ট আসছে, কখনো ইসিতে আরেক ধরনের রেজাল্ট আসার অপেক্ষায় আমরা আছি, বা কি আসলে কি মানে দেখা যাচ্ছে দুই পক্ষই বিজয় উৎসব করছে। আমাদের দেশে ভাই অনেক দিন আগ থেকে মানে হলুদ মিডিয়ার, হলুদ জার্নালিস্টের একটা অভ্যাস রয়ে গেছে, ওটা আমরা এখনো পরিবর্তন করতে পারিনি নিজস্ব। আমি এই ইতি এক সাংবাদিকের কথা শুনছিলাম যে আমি নির্বাচনের পরে সাংবাদিকতা ছেড়ে দেব, কারণ আমি চাই না যে কেউ আমার ছেলেকে বলুক যে দালালের বাচ্চা, এটা কেউ বলুক, এটা আমি চাই না। আমি আমার ছেলে ভালোভাবে চলুক, এটা আমি চাই। তা আপনি যেটা লিগ্যাল সেটা মানুষের কাছে উপস্থাপন করেন। একটু আগে দেখলাম মামুনুল হক হয়ে গেছে, এখন স্ক্রল করে দেখলাম সেই নিউজ নাই, এখন দেখলাম তার এগেইনস্টে যে ছিল সে হয়ে গেছে। কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা 8-এ নাসিরুদ্দিন পাটোয়ারি হয়ে গেছে এবং মানুষ তাকে ভোট দিছে, এটা মানে শিওর শট। সেখানে দেখলাম যে অনেকক্ষণ পরে
তার এগেনস্টে যে ছিল সে হয়ে গেছে এবং তার মানে হচ্ছে পরিবার পরিজন মানে এটা কি অফিসিয়াল যে আপনি আপনি যেটা বলছেন সেটা এটা মানে আনঅফিশিয়ালি কি আনঅফিসিয়াল বলতে তো এটা তো মানে এটা কি ঘোষণা করা হয়েছে ইসি থেকে? না ইসি থেকে না, ইসি কথা তো আচ্ছা, মানে মেইন স্ট্রিম মিডিয়াতে কেউ না, দুই পক্ষে মিডিয়ার কথা বলছেন। ইসি সিদ্ধান্তে তো আমরা এখনো যেতেই পারছি না, কারণ আচ্ছা আমরা এখন আমাদের ভরসার জায়গাটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার, আপনার হচ্ছে গণমাধ্যম যে প্ল্যাটফর্ম সেটা, ওইটা হচ্ছে জার্নালিস্টের যে তার মানে কি একটা কনফিউশন তৈরি হয়েছে? কনফিউশন না, আপনি যেটা লিগ্যাল সেটা প্রকাশ করেন, সেটা তো প্রকাশ করছেন না। আমি যতটুকু জানি ইসি থেকে বলা হয়েছে যে তারা যে রেজাল্টটা দিবে সেটাই ফাইনাল, কিন্তু হচ্ছে তাহলে দুই পক্ষের আসলে এত আনন্দের কি আছে? ইচ্ছি যে ভাই যেটা হবে সেটা না, মানুষকে আগে মানে এরকম ভিতরে অনেক কিছু হয় ভাই, যে তুমি মিডিয়া আগে থেকে এটা প্রচার করো, মানুষের ভিতরে ওই ভরসাটা দিয়ে দাও, তারপরক্ষণে আমরা যেটা প্রকাশ করবো ওইটা দিলে পাবলিক আর বেশি হ্যাসাল হবে না, ইজিলি সে মেনে নিবে। আগে আপনি পাবলিককে যেটা বুঝাচ্ছেন সেটা, কিন্তু লিগাল জিনিসটা যদি আপনি পাবলিককে না বুঝান, তো ইসি এসে অন্যটা বললে তো সেটা হবে না। আমি ওটা বুঝতে পারছি। এবার আমি আরেকটু বলতে চাই যে আসলে আগামী মানে এই যে মিডিয়ায় আমি এই জায়গাটায় আসবো, এই সেম পয়েন্টে আমার একটু আমিনুল ভাইয়ের কাছে জানার ইচ্ছা, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? পানা ভাই, আমার না, আমি কাফির কথা শুনছিলাম এবং শোনার পর আমার মনে হলো যে আচ্ছা, আমি কেন এভাবে কথা বলতে পারি না। আমি সেফ এটাই ভেবেছি, এই যে তারুণ্যের কথা বলেছি না, কাফির বয়স আমি জানি না কত, কিন্তু আমি ধারণা করতে পারি তার বয়স আমার চেয়ে কম। আমার 25-6, আমার 46-7, তার মানে তো বুঝতে পারছেন 20 বছরের একটা ব্যবধান। এবং সে কিন্তু সরাসরি যে কথাটা বলে দিল যে মিডিয়া, হলুদ মিডিয়া বা এগুলো বলে দিচ্ছে, আমি হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বলবো বা আমার এক ধরনের কমপ্লেক্সিটি থাকবে। এই যে তারুণ্যের যে দরকার আমাদের দেশে, অর্থাৎ অন্যায় ভাই সবসময় অন্যায়কে তো আপনার অন্যায় বলতেই হবে। আপনি এখন বলছিলেন যে মিডিয়ার ব্যাপারটা, আমি একটু বরং গুছিয়ে বলি। মিডিয়াতে ভাই আমরা এক্সপেক্ট করি, মিডিয়া কিন্তু আপনার মনোজগৎ তৈরি করে, মানুষ পথে আপনাকে আপনি যা ধারণ করেন সেটা তৈরি করে, ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ। এবং সেই মিডিয়া যখন মানে আমাদেরকে ভুল বার্তা দেয়, মানে মিডিয়া তো যেই বার্তা কোনটা দিবে, যেটা তারা ইলেকশন কমিশন থেকে পেয়েছে সেটাই দিবে। তাহলে এক এক সময় এক এক রকম দেওয়াতে মানুষের মাঝে এক ধরনের কনফিউশন তৈরি হবে। এটা কারোর জন্যই ভালো না। যে দল জয়ী হবে তাদের জন্যও ভালো না, যে দল বিজিত হবে তাদের জন্যও ভালো না। সুতরাং মিডিয়া তো থাকবে হচ্ছে একটা নিরপেক্ষ জায়গা থেকে। মিডিয়াকে কেন, আর আমরা অদ্ভুত স্কোর কার্ডও দেখতে পাচ্ছি, এবং মানে এমন মিডিয়াতে বিভিন্ন নাম্বারসে দেখাচ্ছে, এগুলোর কোনো দরকার নেই ভাই, এগুলি জাস্ট করা দরকার নেই। আমি তো আমার মানে কাফি কথা, যে আসলে সত্যি জিতছে ভোট পেয়ে জনগণের, কিন্তু তাকেও তো কন্ট্রোভার্সির মধ্যে ফেলা হচ্ছে, তাকেও তো কন্ট্রোভার্সির মধ্যে ফেলানো হচ্ছে। এর তো কোনো দরকার নেই। এটা করার ফলে কি হয় জানেন? হ্যাঁ, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ জন্মায়। এই দেখেন, আমরা জানি যে মিডিয়াকে নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের মাঝে ক্ষোভ আছে। আমি এটা বলতে চাই না, কিন্তু আমরা সেটা কিছুটা দেখেছি কিন্তু এই জুলাই পরবর্তী সময়। এমনি তো সেটা হয়নি, তাই না? সুতরাং মিডিয়া যদি তার নিজের দায়িত্বটা পালন করে, মানুষ তাকে ভালোবাসবে। আমরা দেখেছি না জুলাইতে কাউকে ভালোবাসতে কোনো মিডিয়া তাদের পারফরমেন্স এরকম ছিল। সুতরাং পারফরমেন্সটা কিন্তু খুব জরুরি দরকার। মিডিয়ার এই জায়গাটায় যদি আমি একটা কথা বলি, দল দাসত্বের কথা, আমাকে যদি জাস্ট একটা মিনিট সময় দেন, আমি একটা কথা বলি। আমি যেই দলই ক্ষমতায় আসুক, আমি কোনো দলের নাম নিচ্ছি না, আমার নিজে একটা প্রেফারেন্স আছে, আমি এর আগে বলেছি, আমি কিন্তু বলেই নিয়েছি যে আমি বেগম খালেদা জিয়াকে দেখে আমি সেই দলটার আমি আদর্শ ধারণ করি। কিন্তু ভাই এই দলটা যদি ক্ষমতায় আসে, আমি জানি না কোন দল ক্ষমতায় আসবে, আমি জানি না, কিন্তু ধরেন আমি জাস্ট একটা হাইপোথেটিক্যালি বলে নিচ্ছি যে দল ক্ষমতায় আসছে। ভাই আপনারা যারা মিডিয়া আছেন, যারা এই দলের সাপোর্টার হচ্ছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা যেখানেই আছেন, দাসত্ব করেন না ভাই, আপনারা গোলাম হয়েন না। আপনারা যদি আপনাদের দল যদি ভুল করে, ভুলটা ধরায় দেন, ভুলটা ধরায় দেওয়া আপনি খেয়াল করে দেখবেন। আমি জানি না বান্না ভাই, আমরা কিন্তু সামাজিক মাধ্যমে ফ্রেন্ড একজন আরেকজনের, আপনি খেয়াল করে দেখবেন আমি গত 1.5 বছর এই দলটার সকল ভুলগুলো যতটুকু সম্ভব ধরে দেওয়ার চেষ্টা করেছি, এবং এর জন্য আমাকে নানান সব কথা শুনতে হয়েছে। কিন্তু আপনি কি করবেন? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি যদি দেখেন সেই ভালোবাসার মানুষটা ভুল করছে, আপনি কি করবেন? তাকে তো আপনি ফেরানোর চেষ্টা করবেন, তার ভুল ধরবেন, তাকে সে যদি শুধরায় যাতে সে ভালো পথে থাকে, সেটা করার চেষ্টা করবেন। তাহলে ভাই আপনারা যদি মিডিয়া হাউস আপনাদেরও পছন্দ থাকতে পারে, আপনি যদি বুদ্ধিজীবী হন আপনারও পছন্দ থাকতে পারে, অন্যান্য প্রশাসন যখন আমরা মানুষ পছন্দ থাকতে পারে, কিন্তু ভাই দাসত্ব করেন না। এই দাসত্ব করেছেন বলে জুলাই নেমে এসেছিল এর আগে। আপনারা আবার এমন কোনো কিছু করেন না যে 6 মাসের মাথায় বা 1 বছরের মাথায় আবার আর একটা জুলাই নেমে আসে। কোনো কিছু কন্ট্রোভার্সি, যিনি জিতবেন বা যিনি হারবেন, যেই জিতবেন তাকে আপনারা এভাবে কন্ট্রোভার্সিয়াল জায়গায় নেবেন না। দয়া করে আপনারা, আমি জানি না আগামীকাল থেকে আমরা রাষ্ট্র ব্যবস্থা কোন জায়গায় যাব, কিন্তু এখন আমি বলে রাখছি এবং আমি আশা করছি অনেকেই আমাদের এটা শুনছেন, আপনারা যেই দলই করেন, সে যেই দলই জিতুক বা হারুক, বিরোধী দলেও তো অনেকে যাবে, আপনারাও দাসত্ব করবেন না। আপনারা নিজ দলের ভুলটা দেখেন,
তো আমরা মানুষ, আমরা সবাই ভুল করি, ভেরি গুড। একই রকম ভাবে দলরাও ভুল করে। ভাই থ্যাংক ইউ, একটা ভালো পয়েন্ট রেজ করেছেন। কাফি, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? উনি যে পয়েন্টে কথা বলছেন দল দাসত্বের যে বিষয়টা। না, 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 এটা আপনি যেই দলই আসুক বা না আসুক, দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠায় নাই এই পৃথিবীতে। দাসত্ব করার জন্য একটা নিউজ পোর্টাল আপনাকে ক্যামেরা ধরায় দেয়নি। আল্লাহ তাআলা আপনাকে নিজস্ব মেধাশক্তি দিছে। আপনি আপনার নিজস্ব মেধাশক্তিতে কথা বলেন। এটা চাই, এটা হওয়াও চাই। যে মানুষ হিসেবে আপনি মরবেন ভাই, আপনার হিসাব নিকাশ নেওয়া হবে। ওপাশে গিয়ে যদি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে জিজ্ঞাসা করে তুমি দালালি কেন করলা, তখন আপনার মিডিয়ার হাউস থাকবে না। আপনার নিজস্ব মেধাশক্তিতে আপনার কথা বলা উচিত। আপনার হচ্ছে মানুষকে জানানো উচিত যেটা আমি সত্য বলতেছি ভাই, এটা সে আপনি যে আপনার যত হামলা মামলা আসুক না কেন, বারবার কথা বলতে গেলে হাদির কথা আসে। হাদি তো জীবনের মায়া করে নাই, সত্য জিনিসটা বলে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কোনো কিছুর সাথে যায়, অলওয়েজ সে নিজের মতো করে চলে গেছে, নিজের মতো কথা বলে গেছে, যা তার কাছে যেটা সত্য মনে হয়েছে সেটা সে বলে গেছে। ৫-৮টার দিন তো নাই ভাই, এখন লিগ্যাল কথাটা বলতে হবে। লিগ্যাল কথাটা না বললে আমরা আমাদের দেশকে আর কখন তৈরি করবো? দেশের যদি আপনার হচ্ছে গিয়া জান্নাত জাহান্নামের সময় এসে যায়, মানে শেষ আখিরি জমানা এসে যায়, তখন কি আমরা করবো নাকি? এখন তো আমাদের হাল ধরার সময়। তো ওই জায়গাটা আমাদের কথা বলবে ভাই। ফাঁকি দিয়ে আমি একটু কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা আন্দোলন করেছি ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য। জুলাই আগস্ট আন্দোলন করেছি স্বৈরাচারকে সরিয়ে, শুধুমাত্র তো ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য না, এটা অন্যতম আর কি। এই জন্য এটা বললাম, সংস্কার করার জন্য, ভোট অধিকার রাখার জন্য। সেখানে এত সুষ্ঠু একটা নির্বাচন হলো, সেনাবাহিনী আমরা প্রশংসা করলাম, এখনো করি, সামনেও করব। সবাই অল ওভার পুরো নির্বাচনটাকে জমিয়ে রাখা বলেন, এন্টারটেইনমেন্ট বলেন, মজা দেয়া বলেন, পারফেক্ট বলেন, সেটা ঢাকা আসন করে রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গা থেকে। সে করে রাখছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি না থাকলে মনে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। তা আপনি ঢাকা ৮ আসন, বিশাল একটা এরিয়া, বড় একটা এরিয়া, ওখানে সামথিং মিসিং হবে, সেখানে আপনি আলাদা প্রশাসন নিয়োগ করতেন, আলাদা প্রশাসন আপনি দিতেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ৮ আসনের রেজাল্ট এখনো আসতেছে না, ওখানে কারচুপি হচ্ছে, এরকম অভিযোগ আসছে। ওখানে এরকম হবে, সেখানে আপনি আলাদা আপনার কি মনে হচ্ছে যে আপনি আসলে হয়তো এটা এই জেনারেশনের বিষয়, কারণ জুলাই আপরাইজিংটা যদি আমরা কাউন্ট করি, সেখানে আসলে সোশ্যাল মিডিয়া দিয়েই হয়েছিল। তো সোশ্যাল মিডিয়া আর মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আবারও তৈরি হচ্ছে কিন্তু, হ্যাঁ, যেটা আসলে ভালো না গণতন্ত্রের জন্য। আপনি সেই পয়েন্টটাই আসলে বলতে যাচ্ছেন, তাই তো? তো আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আমিনুল ভাই, এখান থেকে একটা বিষয় আসলে আমাদের বলা উচিত যে আগামীকালকে সকালটা আমরা আসলে কিরকম দেখতে চাই। দেখুন, আগামীকালকে সকালটা খুবই মানে ইম্পর্টেন্ট। আগামীকালের আমি যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা একটা স্থিতিশীল অবস্থায় থাকবে, এটা তো সবাই এক্সপেক্ট করে। এবং সেই স্থিতিশীল অবস্থায় থাকার জন্য তো অবশ্যই আপনি যারা আমরা যে দুটো রাজনৈতিক বড় দল আছে বা জোট আছে, তারা এই নির্বাচনটাকে মেনে নিবে এবং তারা অবশ্যই সামনে মানে যেটাকে আমরা বলি মুভ অন করা, সেটা করবে। কিন্তু সেটা করার জন্য তো ভাই আপনাকে তো সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এত স্বতঃস্ফূর্ত একটা মানে ভোট দিলাম। আমি না মাঝে মাঝে কিছু জিনিস বুঝতে পারি না। যেমন ধরেন এত সময় লাগবে কেন? কারণ একটা পোলিং আপনি ভোট দিয়েছেন না, আপনি যে রুমে ভোট দিয়েছেন সেখানে কটা ভোট, ৩০০, 400, 500 ভোট, গুনতে কত সময় লাগে ওখানে যারা মানুষ আছে? তাহলে সারা রাত ধরে ওনারা আসলে করেন কি? এই জিনিসটা আমার এখনো মাথায় আসে না। হয়তো ওনারা আমার হয় সায়েন্টিফিক কোনো গবেষণা করেন বা কিছু করেন। তাহলে এই বিষয়গুলো কেন? মানে এখানে তো মানে এমন না যে হাজারটা ভোট গুনতে হচ্ছে। তারা কি এখানে ল্যাব খুলে বসেছেন? মানে এরকম তো কিছু মনে হচ্ছে। এটার তো কোনো দরকার নেই ভাই। এই যে কন্ট্রোভার্সিয়াল, এটা কিন্তু তারেক রহমান বলেছেন যে নির্বাচন যেন মানে এত দেরি কেন হবে, সেটা কিন্তু উনিও বলেছেন। দেখেন, আমি তারেক রহমান বলার সাথে সাথে কিন্তু আমাকে মনে করা হবে যে আমি মনে হয় বিএনপি দালাল। আমাদের কিন্তু এই ব্যাপারগুলো আবার আছে। মানে ধরেন আপনি এই অমুক দলের নাম নিলে এরকম হবে, এগুলো আমাদের মনে হয় পরিত্যাগ করা উচিত। আমার পছন্দ থাকতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি যে এই আগামীকাল সকালটা কিন্তু অন্যরকম হতে পারে। আপনি জেনে থাকবেন জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক, যিনি অলরেডি এখন সংসদ নির্বাচিত হয়ে গেছেন, হাসনাত আবদুল্লাহ, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে কোনোভাবেই ঢাকা ৮ মানে যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেটা কম্প্রোমাইজ করা যাবে না। আমরা সেই স্ট্যাটাসটা দেখেছি, তাই না? এখন এই যখন অবস্থা তার বলছে, তার মানে কি তাদের মাঝে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। কি দরকার ছিল ভাই এটা করার? যে জিতে যাবে আপনি এতক্ষণ ধরে কেন আটকায় রাখলেন? ইলেকশন কমিশন কি করছে ওখানে? যারা আছে কেন্দ্রে, তারা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে রিটার্নিং অফিসার, তারা করছেন কি ওখানে? আমাদের সময় খুবই কম। আমি একটু কাফি ভাইয়ের কাছে আসতে চাই। কাফি ভাই, আপনি ওভারঅল সব বিষয় নিয়ে কথা আমরা আরো হয়তো অনেক কিছু নিয়ে বলতে পারতাম, আমাদের সময় স্বল্পতা আছে।
কি নিয়ে আসলে আপনি বলতে চান, যেটা আমি হয়তো আপনাকে প্রশ্ন করলাম না, আপনি বলতে চাইলে বলতে পারেন। ভাই যেটা বললেন যে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ এখান থেকে না করলেও পারতো, যেটা মানে 500-700 ভোট করতে কতক্ষণ লাগে, এটা ভাইয়ের সাথে আমার ভালোই লাগছে। ভাই ভালো বলছেন যে আসলে ওই মানে ওই ঢাকা আসনটা ফুল ফেয়ার হয়ে গেলে আর কোনো প্রশ্নবিদ্ধ থাকতো না। এখন আমরা শেষ যেহেতু চলে আসছি, শেষ সারাংশের সমাপনীতে যে কথাটা, সেটা হচ্ছে যে কেউ না কেউ তো সরকার গঠন করবে। তো তার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি সেই পুরনো আধিপত্য কায়েম করব, আমি স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনবো, আমি তার ক্লিন ইমেজ ফিরিয়ে আনবো, আমি তার অমুক ইমেজ ফিরিয়ে আনবো, আমি তাকে টুপ করে নিয়ে আসবো, বা হচ্ছে গিয়ে আমি এই সরকার গঠন করে আমি আবার হচ্ছে পেশি শক্তি দেখাবো, আমি আবার চুরি করব, দেশের টাকা বাইরে পাঠাবো, আমি আবার মানুষকে খুন করব, আমি হাদি হত্যার বিচারের জন্য কথা বলবো না, তাহলে তার চেয়ারের মেয়াদ কমবে। স্পষ্ট কথা ভাই, আমরা কাউকে ভয় পাইয়া কথা বলি না। সে আপনি নির্বাচিত দল হন আর নন নির্বাচিত দল হন, আমরা জুলাই আগস্ট আন্দোলন করে আসছি, রাজপথে করে আসছি, আমাদের জীবন ওখানেই চলে যেতে পারতো। আমাদের সহযোদ্ধাদের অনেক জীবন চলে গেছে, অনেকের হাত নাই, চোখ নাই, পা নাই, নাক নাই, তাদের চেয়ে ভালো আছে, আল্লাহ ভালো রাখছেন। সুতরাং তাদের কাছে, এই দেশের কাছে যারা মরে গেছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের কথা বলতে হবে। আপনি ভোট চুরি করবেন, অথবা আপনি ভোট চুরি করেন নাই, ধরেন হাসনাত আব্দুল্লাহ ক্লিন ভাবে হয়েছে, সংসদে আসছে, সে এসে আজকে দুর্নীতি যদি করে আমরা কথা বলবো। রাইট। সে এসে যদি কাউকে দুর্নীতির আশ্রয় দেয় আমরা কথা বলবো। রাইট। আমরা হাসনাত আব্দুল্লাহকে সংসদে পাঠাইছি, সে হাদির ব্যাপারে মুখ না করলে তার মুখ আমরা খোলাতে বাধ্য করবো। রাইট। দ্যাটস ট্রু। কারণ হাসনাত আব্দুল্লাহ এই দেশের মানুষের, হাদিদের, জুলাই আগস্ট আন্দোলনের যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়ে আছে, তাদের দায়িত্ব নিয়েই সংসদে ঢুকছে। সুতরাং লাস্ট ফিনিশে যেটা কথা ভাই, চাওয়া পাওয়া যেটা থাকবে, জামায়াত ইসলামী আসুক বা বিএনপি আসুক, যে আসুক আসবে, বেস্ট অফ মানে লাক। যে জোটটাই আসুক, যে জোটটাই আসুক, এটা কারণ বেস্ট অফ লাক তাদের জন্য। কিন্তু ভাই আপনি সোজা মাজায় চলেন, আপনি আপনার যে কর্মী আগামীতে তৈরি হবে, এটাকে ক্লিন করেন, এটাকে সুন্দর করেন, এটাকে সুস্থ করেন, উচ্ছৃঙ্খল করেন না। ভাই পান্না ভাই অথবা ভাই মনে হয় বলছিলেন যে এখন রাতের বেলায় উল্লাস করতেছে কেউ কেউ, ফলই তো কোনো ঘোষণা হলো না, কে সরকার হবে, দুই গ্রুপই একই আসনে দুইজনই উল্লাস করতেছে। তাহলে উল্লাসটা একটু সংযম জিনিসটা আনেন না ভাই, একটু সংযম জিনিসটা আনেন না, তো কিভাবে হবে? তো যেটা লাস্ট কথা ভাই, আপনি সরকার গঠন করেন, আপনি আসেন, কিন্তু সোজা মাজায় চলেন। আপনি সোজা মাজায় না চললে আপনার চেয়ারের মেয়াদ কমবে। এখন এই দেশে, বাংলাদেশে চেয়ারের মেয়াদ কমায় ফেলা খুব সহজ। কারণ এখন আমরা 5 তারিখের পর ভাই দেখেছি 5 বছরের শিশু সে কিন্তু ট্রাফিক আইন পালন করছে রাস্তায় দাঁড়াইয়া। সুতরাং আমাদের মেয়েরা পুলিশের আপনার প্রিয়জন ভ্যানের হাতে হাত মেলে দাঁড়ায় গেছে। সুতরাং আমরা এখন ওই কে বড় কে ছোট না, আমরা এখন ওইটা দেখি কে অন্যায় করলো, কে দুর্নীতি করলো, কে চাঁদাবাজি করলো। এই জায়গাটায় আসবো আরেকবার, একদম শেষ কথাটা নিব আপনার। আমাকে টকব্যাক থেকে বলা হলো যে 151টা যে ম্যাজিক ফিগার, সেটা অলরেডি জাতীয়তাবাদী দল বিএনপি বা তাদের জোট পেয়ে গিয়েছে, আর জামাত ইসলামের যে জোট 11 দলীয় জোট, তারা পেয়েছে 42টা, আর স্বতন্ত্র 2টো। এখন পর্যন্ত আমাকে টকব্যাকে যে ইনফরমেশন দেওয়া হলো সেই অনুযায়ী আমি কথা বলছি। তো মোটামুটি একটা পিকচার পেলাম আমরা এখন পর্যন্ত। কি মনে হচ্ছে? এটা যদি সঠিক ইনফরমেশন হয়, তাহলে বিএনপি তো অবশ্যই তারা মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েই সরকার গঠন করবে। সুতরাং সেই হিসেবে বিএনপিকে অভিনন্দন। এবং শাসক, আমি বিএনপি না বলে শাসক গোষ্ঠীকে বলছি যে আপনারা ভবিষ্যৎ শাসক গোষ্ঠী যারা আসবেন, বিএনপিকেই উদ্দেশ্য করে বলছি, আপনারা দয়া করে এটা মনে রাখবেন যে বন্দুকের নল কিংবা ট্যাঙ্কের কামান কোনো কিছু দিয়েই আসলে কিন্তু বিগত সরকার ক্ষমতায় থাকতে পারেনি। সুতরাং আপনারা যা করবেন সেটা হচ্ছে খুব সিম্পল। আপনারা বলেছেন যে যোগ্যতা মেধার ভিত্তিতে হচ্ছে আগামী দেশ পরিচালিত হবে। সুতরাং আপনারা সেই যোগ্যতা এবং মেধাটা দেখবেন না কে আপনাকে হুজুর করছে, কে আপনাকে সারাক্ষণ তোল দিচ্ছে, বরং আপনি সেখানে দেখবেন কার যোগ্যতা বেশি, কার মেধা বেশি। এবং আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে দুর্নীতি কমানোর চেষ্টা করবেন। এবং বিএনপি, এটা বলতে আমাকে বাধ্যই হচ্ছি যে বিএনপিকে কিন্তু এখন আরো অনেক বড়, যেহেতু আপনি বলেছেন বিএনপি 151টা আসন পেয়েছে, আপনাকে যা জানানো হয়েছে আমি সেটা রেফারেন্সে বলছি। কিন্তু সুতরাং বিএনপি যেহেতু ক্ষমতা যাবে, আমাকে বলতে হচ্ছে যে বিএনপির এখন বরং আরো যেটা করতে হবে সেটা হচ্ছে আরো বেশি তাদেরকে কঠিন সময়ের মাঝ দিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই দলটা কিন্তু বেশ কিছু সমালোচনার মাঝ দিয়ে গেছে। আমি আর সেই সমালোচনাগুলো এখন এখানে আনছি না বিভিন্ন। সুতরাং এই দলের ওইসব নেতা আমরা আলোচনা করব পরে অবশ্যই অন্য কোনো সময়। সুতরাং ওদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, যাতে এই যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোর কিন্তু আপনি কিন্তু বিএনপির অনেক নেতা, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আচ্ছা আমি বলেই দিই,
বিভিন্ন জায়গায় যে চাঁদাবাদী যেই অভিযোগগুলো আছে, বিভিন্ন দখলবাজি টেন্ডারবাজি অভিযোগগুলো আছে, এগুলো কিন্তু বিএনপিকে এখন এটা কিন্তু আরো কঠিন, এটা আমরা জানি ভেতরে ভেতরে যে বিএনপিকে এটা করতে হবে এবং তারাও জানে, আমি জানি। সুতরাং এই কাজগুলো তো তাদেরকে করতে হবে। সুতরাং বিএনপির জন্য এটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হবে যে কিভাবে তারা তাদের এইসব নেতাকর্মীদেরকে বিভিন্ন স্থানীয় পর্যায়ে কিভাবে তারা এটাকে কন্ট্রোল করবে এবং তারপর সেটাকে জাতীয় পর্যায়ে একদম মেধাভিত্তিক এবং যোগ্যতা ভিত্তিক একটা দল মানে একটা রাষ্ট্র পরিচালনা। আমার মনে হয় বিএনপির যে ইস্তেহার আছে 11 ওই তাদের জোটের, সেই ইস্তেহারগুলো যদি তারা পূর্ণ করে তাহলেই তো আসলে দেশ সুন্দর হয়ে যায়। দেখুন, ইস্তেহার তো আমরা অতীতে যারা প্রমিসটা রাখাটা প্রমিসটা তো আসলে ইমপ্লিমেন্টেশনটা একটা অনেক বড় ব্যাপার এবং ইমপ্লিমেন্টেশন যখন আপনি করতে যাবেন যে বাধাগুলো আছে সেটা যেমন বড় ব্যাপার এবং দুর্নীতি আপনার যদি দুর্নীতি যদি আপনি জিরো টলারেন্স না করেন এবং সেটা যদি না হয়, অতীতের সরকার এমন তো না যে বিএনপি অতীতে সরকার গঠন করে না, করেছে, অন্যান্য দলগুলোও করেছে। সেই অভিজ্ঞতাগুলো থেকে যদি শিক্ষা নিয়ে ভালো না করে তাহলে কিন্তু এই যে বললাম এই যে তরুণ প্রজন্মরা এরা কিন্তু এখন একদম চোখ না মানে একদম মানে ওদের সেন্স গুলো এখন খুবই শার্প। সুতরাং তারা কিন্তু আপনাকে সেকেন্ড চান্স দেবে না। আমিনুল ভাই একদম শেষ করে দিচ্ছি প্রোগ্রামটা, একদম শেষে কাফি ভাইয়ের কাছ থেকে শেষ করব। ওনার শেষ রিমার্কসটা শুনে শেষ করতে চাই। পজিটিভ নোটসেই শেষ করলেন, একটা আশা দিয়েই শেষ করলেন যে আমরা এই জিনিসগুলো করা যাবে না, এটা করতে হবে, করলে আসলে এটা আমার মনে হয় বাংলাদেশের গণতান্ত্রিক সকল মানুষই কম বেশি বোঝেন। তো ভাই আমাকে যে ইনফরমেশন দেওয়া হলো সেই অনুযায়ী আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বিষয়টা কেমন দেখছেন? বিএনপি 151, জামাতে ইসলামী জোট 142 আর স্বতন্ত্র 42, স্বতন্ত্র দুটো। বিএনপি মানুষজন তারা ভাবতে পারে যে আসলে কাফি ভাবে কথা বলছে অথবা কাফির মতো যারা আছে তারা বিএনপির শত্রু। এটা আমাদের তো কাউকে শত্রু বানানোর দরকার নাই। আপনি সোজা হন, আপনি চাঁদাবাজ মুক্ত করেন, আপনি দুর্নীতি মুক্ত করেন, তাহলেই তো হয়। আমরা তো সেটা চাই। আপনি দেশ থেকে চলে যান, আপনার দল নিষিদ্ধ হোক, সেটা তো আমরা চাই না। আপনি সুস্থ হন, শান্ত হন, আপনার কর্মীদেরকে চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থান তো করে দেন। আপনাকে জামাত ইসলামীকে কেন বলে না যে চাঁদাবাজ? আচ্ছা, তাদেরকে রাজাকার বলে, ধরে নিলাম রাজাকার, তাহলে বিএনপির ছেলেপেলেকে কেন বলে চাঁদাবাজ? এটা একটা কেন দিবে? আপনি চাঁদাবাজি কোথাও না কোথাও সামাও করছেন, সেই জন্য তো বলে। তো এটা না করে আপনার ছেলেদেরকে কর্মসংস্থান করে দেন। জামাত ইসলামী বিসি না থাকতে পারলে, ইসলামী ব্যাংক থাকতে পারলে আপনাদের কেন নাই? আপনি সেটা করে কর্মসংস্থান করে দেন। আমাদের মনে হয় সময় সংক্ষিপ্ত, সেই জায়গা থেকে এটা বলবো যে ভাই শত্রু ভাইবেন না, বন্ধু ভাবেন। ওই মাঝে মাঝে যখন নামাজে দোয়া তখন বলি যে আল্লাহ তুমি আমার শত্রুকে বন্ধু বানিয়ে দাও, এটা বলি। তো ভাই লিগ্যাল জিনিসটা মানেন, রিয়েলিটি মেনে নাও। বলে গেছে সে 12টা তোমার বেজে গেছে, রিয়েলিটি মেনে নাও। ওই আন্দোলনে আমাদের ইন্সপিরেশন দিয়েছিল। তো রিয়েল জিনিসটা মেনে দেন। বিএনপি যে মনে করেন সরকার গঠন এখন করলো বা করবে, যেটা আমাদের ফিডব্যাক থেকে আসলো, বিএনপির জন্য এটা খুব চ্যালেঞ্জ। কারণ জামাতে ইসলামী এই 11-2 জোটে এই পর্যন্ত চলে আসছে, তারা কিন্তু সামনে ভালো করবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের ওই ম্যান সরাতে হবে, আপনাদেরকে সোজা মাঝে চলতে হবে। নট অনলি বিএনপি বাট অলসো জামাত, সবাইকে সোজা মাঝে চলতে হবে। আপনি চেয়ারে বসে তিনিং বিরিং করবেন, মানুষ কিন্তু আপনাকে মেনে নেবে না। আপনি চেয়ারে বসছেন, পুঙ্খানুভাবে দায়িত্ব পালন করেন, এটা আমার হোল বাংলাদেশের এক্সপেক্ট থাকবে, চাওয়া পাওয়া থাকবে। আপনি যদি চেয়ারে বসে 2 নম্বরই করেন, আপনার চেয়ারের টাইম ম্যাথ কমতে থাকবে, তাতে ওই আগামী নির্বাচন পর্যন্ত আসতে হবে না। ওকে, অনেক মানে কি বলবো, বিপ্লবী কথাবার্তা এবং যেটা রাইট কথা আসলে। মানে আমি যেটা মনে করি যে হচ্ছে সবাই আসলে, আপনিও কনস্ট্রাকটিভ জায়গা থেকে কথা বলেছেন। আপনি বলেছেন যে আপনি আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটাকে বিশ্বাস করেন, সেই জায়গা থেকেও আপনি খুব সুন্দরভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলেছেন। উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন এবং স্ট্রেট ফরওয়ার্ড কথাটাও দরকার আছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার আছে এবং সেই জায়গাটাই আমাদের ভবিষ্যতে গণতন্ত্রের জন্য আসলে খুব প্রয়োজনীয়। আপনাদের এই কথা চলুক, আপনাদের এই ভোকাল থাকুক, কলম চলুক, মুখ চলুক, বিবেক জাগ্রত থাকুক। সামনের বাংলাদেশ ইনশাল্লাহ অনেক সুন্দর বাংলাদেশ হবে, বিশ্বাস করতে চাই। আমাদের তরুণেরা জেগে থাকুক, জুলাই যেন না মরে, আমরা যেন জুলাইকে আপহোল্ড করি। জুলাই একটা শুধু মাস না, এটা একটা স্পিরিট এবং এটা যেন থাকে সবসময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পডকাস্ট প্রোগ্রাম আমাদের এই এপিসোডটা এখানে